এবারে আমরা কিছু প্রবলেম সলভ করব, তাহলে আমাদের বিষয় চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো একটা অঙ্ক দেখো, বলছে 130 গ্রাম 10টা 130 গ্রাম 10টা মানে জিঙ্ক, এটা লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এসটিপিতে কত হবে চেয়েছে। আর তারা দেওয়া আছে যে জিঙ্কের যে মোলার মাস 65 দেওয়া আছে। তো দেখো, প্রথমে আমাদের এই যে রাসায়নিক বিক্রিয়াটা, এর সমীকরণটা লিখতে হবে। অর্থাৎ জিঙ্কের সঙ্গে বিক্রিয়া হচ্ছে Zn প্লাস H2SO4, ডাইলিউটেড H2SO4, অর্থাৎ লঘু H2SO4 বিক্রিয়া হচ্ছে। তো বিক্রিয়া করলে কি তৈরি হচ্ছে দেখো, তো আমরা যে পড়েছি এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো, প্রতিস্থাপন হবে, H2 কে সরিয়ে দেবে, যে জিঙ্ক ওই স্থান দখল করবে, ZnSO4 প্লাস কি করে থাকবে H2 গ্যাস। ঠিক আছে, তো Zn প্লাস H2SO4 ইকুয়াল টু জিঙ্ক সালফেট। তাহলে এখান থেকে H2 কে প্রতিস্থাপিত করে জিঙ্ক বসে গেল, দিয়ে হলো জিঙ্ক সালফেট প্লাস H2। তো প্রথমে তাহলে সলভ করতে গেলে কি বলেছি আমরা, যে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স দেখি এটা হয়ে আছে, Zn একটা আছে, H2 আর সালফার একটা, সব ব্যালেন্স হয়ে আছে, তাই মাঝে আমি ইকুয়াল টু সাইন দিলাম। ব্যালেন্স হয়ে না থাকলে আমরা ব্যালেন্সটা করে নিতাম। তো এবারে দেখো, এইখান থেকে আমি কি বুঝতে পারছি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যদি আমি জিঙ্কের সঙ্গে H2 এর সম্পর্ক দেখি, এর অর্থ হচ্ছে এখানে কিছু 1 আছে, তার মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল Zn উৎপন্ন করে 1 মোল H2। ঠিক আছে, সিমিলারলি 1 মোল H2, এটা আমি এখান থেকে বুঝতে পারছি ফ্রম দিস ইকুয়েশন। এবার আমাকে দেখতে হবে যে আমাকে দেওয়া আছে 130 গ্রাম জিঙ্ক, তো 130 গ্রামের মধ্যে কত মোল জিঙ্ক আছে দেখে নিই। তো দেখো, তোরা বার করবো। তো আমরা লিখবো যে Zn এর লিখবো 130 গ্রাম 130 গ্রাম জিঙ্কে এর মোল সংখ্যা, জিঙ্কের মোল সংখ্যা কত। তো দেখো, আমি আগে ফর্মুলা লিখিয়েছিলাম যে নাম্বার অফ মোলস ইজ ইকুয়াল টু মাস গিভেন, কত মাস দেওয়া আছে, প্রদত্ত ভর, ফর্মুলা লিখেছিলাম প্রদত্ত ভর ভাজিত মোলার ভর। ঠিক আছে, তো প্রদত্ত ভর হচ্ছে এখানে কত 130 গ্রাম, আর মোলার ভর কত জিঙ্কের 65, পাচ্ছি আমরা 2। অর্থাৎ 130 গ্রাম জিঙ্কের মধ্যে 2 মোল জিঙ্ক আছে, 2 মোল জিঙ্ক আছে, 2 মোল জিঙ্ক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল জিঙ্ক থেকে পাই 1 মোল H2, তাহলে 2 মোল, অতএব 2 মোল জিঙ্ক থেকে H2 গ্যাস পাওয়া যাবে। কতটা? 2 মোল। ঠিক আছে, 1 মোল থেকে পাচ্ছি 1 মোল H2, 2 মোল থেকে পাবো 2 মোল H2। 1 মোল জিঙ্ক থেকে পাচ্ছি 1 মোল H2, 2 মোল জিঙ্ক থেকে পাবো 2 মোল H2। এবার দেখো, চেঞ্জ কি ভলিউম,
এসটিপিতে ভলিউম কত, উৎপন্ন হাইড্রোজেনের ভলিউম কত? তো দেখো এসটিপিতে 1 মোল H2 এর আয়তন কত হয় আমরা দেখেছি আগে, আয়তন সমান 22.4 লিটার। তাহলে এসটিপিতে 2 মোল H2 এর আয়তন কত হবে? আয়তন হবে ইন্টু 2 অর্থাৎ 44.8 লিটার। এই হচ্ছে উত্তর, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা যখন ভলিউম থাকবে, ভলিউম বার করতে বলবে, আমরা মোল থেকে ভলিউমে চলে এলাম। এবার দেখো বলছে যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে? একদম সেম আগের মতনই অঙ্ক, শুধু এখানে এই পার্সেন্টেজের একটা কনসেপ্টটা ঢোকানো হয়েছে। তো দেখো এখানে এর যে রাসায়নিক বিক্রিয়া Zn plus H2SO4 একদম সেম হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু ZnSO4 প্লাস হাইড্রোজেন গ্যাস। তীরটা উপরে দিলাম, ভিতরে গ্যাস, সেম বিক্রিয়া। তো এখানে যেটা বলেছে যে 35% অশুদ্ধি আছে জিঙ্কের মধ্যে, তাহলে অতএব তোমার আমার 50 গ্রাম জিঙ্কের মধ্যে কতটা বিশুদ্ধ জিঙ্ক আছে সেটা বার করতে হবে। তো দেখো এর মানে কি, 35% অশুদ্ধি আছে, অর্থাৎ আমরা লিখতে পারি যে 100 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে 65 গ্রাম, তাই তো? 100 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে 65 গ্রাম, 100 থেকে 35 বিয়োগ করে দাও, তাহলে 1 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে 65/100 গ্রাম। তাহলে তোমার আমার দিয়েছে কত গ্রাম? 50 গ্রাম জিঙ্ক আছে আমার কাছে স্যাম্পেল, তাহলে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্ক আছে 65 × 50/100। তো 0 কেটে গেল, 5 দিয়ে 5 × 10 ভাগ করলে কত হচ্ছে? 32.5 গ্রাম। অর্থাৎ আমার কাছে 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে। 50 গ্রাম যে স্যাম্পেলটা রয়েছে তার মধ্যে 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে, এবং রাসায়নিক বিক্রিয়া যেটা লেখা আছে সেটা কিন্তু বিশুদ্ধ জিঙ্কেরই ব্যাপারে লেখা আছে। তাহলে এই অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে 1 মোল জিঙ্ক থেকে 1 মোল হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, সেটা আগে বলেছিলাম, আগের অঙ্কটা আছে। কিন্তু আমার কাছে 32.5 গ্রাম স্যাম্পেল দেওয়া আছে, তাহলে অতএব 32.5 গ্রাম Zn সমান কত মোল হবে, বা Zn এর মোল সংখ্যা কত, সমান 32.5 প্রদত্ত ভর ডিভাইড বাই মোলার মাস 65, দ্যাট ইকুয়াল টু হচ্ছে কত? 32.5 কে ভাগ করছো 65 দিয়ে, তো দেখো 2 দিয়ে কাটছে হাফ, তাহলে হাফ মোল।
মোল সংখ্যা হাফ সমান হাফ মোল। তাহলে আমরা পেয়ে গেছি যে আমার কাছে হাফ মোল জিঙ্ক আছে। তাহলে 1 মোল Zn থেকে হাইড্রোজেন উৎপন্ন হয় 1 মোল। ঠিক আছে, তাহলে হাফ মোল Zn থেকে H2 উৎপন্ন হয় কতটা? হাফ মোল। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার বার করতে বলেছে আয়তনটা কত। তাহলে 1 মোল H2 সমান 22.4 লিটার H2। তাহলে হাফ মোল H2 সমান কত হবে? 22.4 ইন্টু হাফ, দ্যাট ইকুয়াল টু 11.2 লিটার H2। এটা হচ্ছে অ্যান্সার। 11.2 লিটার H2 উৎপন্ন হবে। এই অঙ্কটা দেখো, বলছে যে ফেরাস সালফাইড। তো প্রথমেই আমাদের যে সমস্যাগুলো হয় যে সংকেতটা লিখবো কী করে। তো ফেরাস সালফাইড আমি তোমাদের জন্য যোজ্যতা ভ্যালেন্সি সম্বন্ধে ডিটেলস আইডিয়া দিয়েছি। তো ফেরাস সালফাইড বুঝতে পারছি, এখানে আয়রন রয়েছে আর সালফার রয়েছে। তো আয়রন মানে হচ্ছে Fe আর সালফার মানে হচ্ছে S। তো এখানে কি হয়, যখন এরা কম্পাউন্ড তৈরি করে তখন Fe এর যে ভ্যালেন্সি সেটা S এর নিচে বসে, S এর যে ভ্যালেন্সি সেটা বসে Fe এর নিচে। তো আয়রনের দু রকমের ভ্যালেন্সি হয়, একটা হচ্ছে ফেরাস, একটা হচ্ছে ফেরিক। যখন আস হয় তখন হচ্ছে যোজ্যতা হচ্ছে 2, আর যখন ইক হয় তখন আয়রনের যোজ্যতা হচ্ছে 3। ফেরাস হলে ফেরিকের যোজ্যতা হচ্ছে 2, আর ফেরিক হলে হয় 3, আর সালফারের যে ভ্যালেন্সি সেটা হচ্ছে 2। তাহলে এর ভ্যালেন্সি 2, এরও ভ্যালেন্সি 2, দুটো এখানে বসছে, দুটো সেম বলে এখানে লেখার দরকার নেই, দেখে বুঝতে পারছি দুটো সেম ভ্যালেন্সি আছে। ঠিক আছে, তাহলে ফেরাস সালফাইডের যে সংকেত সেটা হলো FeS, প্লাস এর সঙ্গে বিক্রিয়া করছে কে? H2SO4। H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড, দ্যাট ইজ ইকুয়াল টু কি করছে দেখো, তৈরি করছে কি বলেছে, বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S গ্যাস পেতে গেলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। তাহলে বুঝতে পারছি যে এতে H2S তো তৈরি হচ্ছেই, H2S তৈরি হচ্ছে। আমি এখানে প্লাস দিয়ে লিখলাম, একটা প্রোডাক্ট লিখলাম H2S, এগুলো প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট H2S লিখলাম। তো দেখো H2S, তাহলে H2 দেখতে পাচ্ছ এখানে এই S এর এখানে Fe কে সরিয়ে দিয়ে H2 বসে গেছে, গিয়ে তৈরি হয়েছে H2S। Fe কে সরিয়ে দিয়ে H2 চলে এসছে, দিয়ে তৈরি হয়েছে H2S। এবং H2 এরা কি করছে, এরা পরস্পর স্থানটা চেঞ্জ করছে। ঠিক আছে, H2 এর জায়গায় কে বসে যাবে তাহলে Fe। তাহলে কি তৈরি করছে এখানে FeSO4, FeSO4 প্লাস H2S গ্যাস। তো আমি এখানে একটা তীর চিহ্ন উপরের দিকে দিতে পারি, H2S গ্যাস। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া বলা হয়? তোমাদের বলেছি বিভিন্ন বিক্রিয়ার টাইপগুলো কি। এটা হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, দুটো ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এবার এই অঙ্কে আসছি, দেখা বলছে যে আমার অ্যান্সার বলছে যে 1.7 গ্রাম H2S পেতে হবে। তো প্রথমে আমি H2S এর গ্রাম আণবিক ওজন বা মোলার ভর বার করতে পারি। H2S এর মোলার ভর কত, এটা কিন্তু আবার কি বলা হয়, গ্রাম আণবিক ওজনও বলা হয়। মোলার ভর কত, দ্যাট ইকুয়াল টু H2S। তাহলে হাইড্রোজেন যে অ্যাটমটা রয়েছে তার যে মোলার মাস সেটা কত, 1 গ্রাম। তাহলে 1 × 2 আছে,
প্লাস সালফারের মোলার মাস কত দেওয়া আছে এখানে 32, তো যোগ করলে কত হচ্ছে 32 আর 4 34, তাহলে 34 গ্রাম, 34 গ্রাম। জি ফর গ্রাম। অনেকে দেখবে তোমরা লেখো জিএম ফর গ্রাম, গ্রাম কিন্তু নয়, গ্রামের যে সঠিক যেটা চিহ্ন সেটা কিন্তু জি, অনলি জি, স্মল লেটারে জি। তো H2S এর মোলার ভর পেয়ে গেলাম। আর বলেছে যে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে, তাহলে আমি FeS একটা এখানে বার করে নিতে পারি। FeS এর মোলার ভর কত, তাহলে Fe অ্যাটম যেটা আছে তার যে মোলার ভর সেটা 56। আমি একটা টার্ম ইউজ করছি মোলার ভর, এটা হচ্ছে পারমাণবিক ভরও বলতে পারি, গ্রাম পারমাণবিক ওজন বললে 56 গ্রাম বলবো। তো আমি একদম মোলার মাস কথাটা ইউজ করছি। তো FeS এর যে মোলার ভর সেটা হচ্ছে 56 প্লাস সালফার হচ্ছে 32, যোগ করে দাও 88 গ্রাম। মোলার মাস মানে গ্রামে প্রকাশিত অ্যাটমিক মাস যখন হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে, আর যখন মলিকিউলের ক্ষেত্রে তখন হচ্ছে গ্রামে প্রকাশিত মলিকিউলার মাস। ঠিক আছে, অসুবিধা হলে আগের ভিডিওগুলো দেখবেন। তাহলে দেখুন 1.7 গ্রাম H2S এ মোল সংখ্যা কত সমান কি হয়, প্রদত্ত ভর ভাজিত মোলার মাস। তাহলে এই ক্ষেত্রে মোলার মাসটা হচ্ছে কার, মলিকিউলটার, H2S মলিকিউলের মোলার মাস বা মোলার ভর। তো প্রদত্ত ভর হচ্ছে 1.7 গ্রাম ডিভাইড বাই মোলার মাস কত H2S এর বার করেছি 34, দ্যাট ইকুয়াল টু কত হবে 0.2 নিচে একটা 17/34 ইন্টু 10, 17 দিয়ে 17 দুগুণে 64। তো দেখো দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে হাফ মানে হচ্ছে 0.5, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.05 হচ্ছে নাম মোল সংখ্যা, অর্থাৎ 1.7 গ্রাম H2S মানে 0.05 গ্রাম, মানে 0.05 মোল H2S। এবার দেখো রাসায়নিক বিক্রিয়ায় দেখো, দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে 1 মোল, এটা ব্যালেন্স হয়ে আছে, 1 আছে 1 মোল, তাহলে 1 মোল H2S উৎপন্ন হয় 1 মোল FeS থেকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1 মোল H2S গ্যাস উৎপন্ন হয় 1 মোল FeS ফেরাস সালফাইড। ঠিক আছে, তোমরা একটা কাজ করতেও পারো, সেটা হচ্ছে যে 1 মোল মানে কত গ্রাম, 88 গ্রাম, ডিরেক্ট সেটাও লিখতে পারো যে 1 মোল H2S গ্যাস উৎপন্ন হয় 1 মোল, এখানে আমি লিখে দিচ্ছি 1 মোল না করে আমি ডিরেক্ট 88 গ্রাম FeS থেকে ডান দিকে লিখে দিলাম যে যেহেতু 1 মোল FeS এর ভর 88 গ্রাম, বোঝা গেল? ডান দিকে লিখে দিলাম। ইকুয়েশন বলছে যে 1 মোল H2S গ্যাস উৎপন্ন হয় 1 মোল FeS থেকে। 1 মোল FeS মানে হচ্ছে 88 গ্রাম FeS, তাহলে সরাসরি লিখলাম যে 1 মোল H2S গ্যাস উৎপন্ন হয় 88 গ্রাম FeS থেকে, যেহেতু কোশ্চেনটা আমার গ্রামে আছে। তাহলে দেখুন তোমরা এগুলো ভালো করে শিখে গেলে
ইচ্ছা মতো যখন নিজেরাই করতে পারবে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। মোল থেকে গ্রামে যাওয়া, মোল থেকে আয়তনে যাওয়া, এই যে সম্পর্কগুলো যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, সেইগুলো ভালো করে শিখে গেলে তুমি নিজেই বিভিন্ন সময় এগুলো লাগিয়ে দিতে পারবে। তাতে কি হবে, অঙ্কের লেন্থ ছোট হবে। 0.05 মোল H2S গ্যাস উৎপন্ন হয়, তাহলে 88কে গুণ করে দেবো 0.05 দিয়ে FES থেকে, দ্যাট ইকুয়াল টু এই পয়েন্ট তুলেছে নিচে আসছে 100, 5 দিয়ে 5 কুড়ি 100, 2 দিয়ে 4 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 4 5 20, অর্থাৎ 22/5। তার মানে হচ্ছে 4.4 গ্রাম। এটাই কিন্তু অ্যান্সার, একদম ডিরেক্ট অ্যান্সার চলে এলাম। ঠিক আছে, অর্থাৎ তোমাকে 4.4 গ্রাম ফেরাস সালফাইড নিতে হবে, তবেই তুমি 1.7 গ্রাম H2S গ্যাস পাবে। আর একটু ছোট অঙ্ক দেখে নিই। দেখো বলছে যে 60 গ্রাম একটি গ্যাসের STP-তে আয়তন হচ্ছে 5.6 লিটার। STP মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমুদ্রের তলে, এবং চাপটা হচ্ছে কত, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যার মান হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। তো দেখো STP-তে 5.6 লিটার আয়তনের ভর, তাহলে 60 গ্রাম। আমার চেয়েছে আণবিক ভর কত, অর্থাৎ STP-তে যে কোনো গ্যাসের মোলার আয়তন কত হয়, সমান 22.4 লিটার। গ্যাসের যে মোলার আয়তন তার মান কত, 22.4 লিটার। তাহলে আমাকে দেওয়া আছে যে STP-তে 5.6 লিটার গ্যাসের আয়তন, গ্যাসের ভর দেওয়া আছে, গ্যাসের ভর 60 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর কত হবে, 60/5.6, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে, 60 × 22.4/5.6। পয়েন্ট তুলে দিচ্ছ, 4 দিয়ে কেটে যাচ্ছে, 4, 56কে 4 দিয়ে গুণ করে 224 হচ্ছে। ইকুয়াল টু কত হচ্ছে, 4 6 24, 240 গ্রাম। ঠিক আছে, হয়েছে। তাহলে দেখো 22.4 লিটার যদি নাও STP-তে তুমি যদি 22.4 লিটার গ্যাস নাও, STP-তে 22.4 লিটার গ্যাসের যে ভর, সেটাই হচ্ছে কি গ্যাসটির মোলার ভর, সমান, সেটাকেই তো আমরা বলি গ্রাম, মোলার ভর যখন গ্রামে থাকছে, এবং এর যে সংখ্যাগত মান, দ্যাট ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, তার মানে মোলার ভর কত,
তাহলে মোলার ভর হচ্ছে, অতএব মোলার ভর হচ্ছে 240 গ্রাম, আর আণবিক ভর হচ্ছে সমান 240, অনলি ফিগার 240। মোলার ভর যখন লিখলাম তখন গ্রাম লিখলাম, যখন লিখলাম আণবিক ভর তখন শুধু গ্রামটা লিখে দিই। ঠিক আছে, ছোট্ট অঙ্ক, শর্ট কোশ্চেনও আসে অনেক সময়। এটা দেখো বলছে 1.85 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। অবিশুদ্ধ জিঙ্কটি 75% বিশুদ্ধ। তো প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়া লিখব। অনেকবার লিখলাম, আগেও লিখেছি, Zn প্লাস H2SO4 দ্যাট ইকুয়াল টু কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে ZnSO4 প্লাস H2। এর আগেও দুটো অঙ্ক এটা দিয়েই করেছি। তো এখানে দেখো বলেছে যে 1.85 গ্রাম H2 গ্যাস, এটা বলে দিয়েছে। তো H2 এর অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের আমার যে মোলার মাস সেটা কত? H2 এর মোলার মাস বা মোলার ভর সমান কত? সমান হাইড্রোজেনের যে অ্যাটমিক মাস যেটা 1 ইন্টু 2 অর্থাৎ 2 গ্রাম। এবার আমাকে 1.85 গ্রাম দিয়েছে H2। তাহলে 1.85 গ্রাম H2 এই গ্যাসেতে তোমার 1.85 গ্রাম H2 সমান কত মোল হবে? তাহলে 1.85 ডিভাইড বাই মোলার মাস 2, এত মোল H2, তাই তো? দ্যাট ইকুয়াল টু তাহলে কত হবে? দশমিক তুললে পরে নিচে 100, তাহলে 185 বাই 200। পয়েন্ট তোলার দরকার নেই, একদম ভাগ করে দাও। 1.85 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 4 দুগুণে 5, 5 দুগুণে 10, 0.945 মোল। ঠিক আছে, 0.945 মোল H2। তাহলে আমরা জানি যে বলেছে যে কত গ্রাম বিশুদ্ধ। ঠিক আছে, তাহলে 1 মোল H2, আমরা দেখো 1 মোল H2 উৎপন্ন হয় 1 মোল জিঙ্ক থেকে। ঠিক আছে, বা যদি ঘুরিয়ে লিখি 1 মোল জিঙ্কের ভর কত? 65 গ্রাম, তাই তো? বা 1 মোল H2 উৎপন্ন হয় 65 গ্রাম Zn থেকে। 1 মোল মানে 65 গ্রাম, তাহলে 0.945
945 মোল H2 উৎপন্ন হয় 65 ইন্টু 0.945 গ্রাম Zn থেকে। দ্যাট ইকুয়াল টু কত হচ্ছে, এখানে লিখি ইকুয়াল টু, তাহলে এটা মানে হচ্ছে গুণটা করতে হবে 65, এটা মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 1 পয়েন্ট ইন্টু 1.85 বাই 2, 1.85 বাই 2, 2 দিয়ে ভাগ করলে 3 গুণে 6, তাহলে 2.5 ইন্টু 1.85, এদের গুণটা করতে হবে। তাহলে 32.5 থেকে 1.85 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা দেখো গুণ করে তাহলে পাচ্ছি কত, 60.125। তাহলে 75 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক মানে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক বলা আছে, 75% বিশুদ্ধ। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক মানে এটা ভাগ করছি, আর 60.125 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক মানে আমরা পেয়ে যাচ্ছি 80.164 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক। তাহলে এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লাগবে, ঠিক আছে। এবার দেখো ছোট একটা অঙ্ক বলছে যে এসটিপিতে 11.2 লিটার একটি গ্যাসের ভর যদি 22 গ্রাম হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। তো বাষ্প ঘনত্ব কাকে বলে বলেছি আগে। তো বাষ্প ঘনত্বের সঙ্গে আণবিক ভরের সম্পর্ক আছে, সেটা আমাকে লিখে রাখি এখানে। বাষ্প ঘনত্ব, গ্যাসের যে বাষ্প ঘনত্ব, দ্যাট ইজ ইকুয়াল টু আণবিক ভর বাই 2, অতএব ডি ইকুয়াল টু এম বাই 2। এটা মনে রাখতে হবে, এটা দিয়ে বেশ কিছু অঙ্ক করা যায়। ডি ইকুয়াল টু এম বাই 2। তাহলে এখানে বলেছে যে আমাকে আণবিক ভরটা বার করতে হবে। তো দেখো এসটিপিতে মোলার আয়তন কত হয়, 22.4 লিটার, তাই তো। তাহলে এসটিপিতে গ্যাসের মোলার আয়তন সমান কত হয়, 22.4 লিটার। তাহলে আমাকে 22 এখানে দেওয়া আছে যে 11.2 লিটার গ্যাসের ভর সমান 22 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর 22 বাই 11.2 গ্রাম। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর সমান 22 বাই 11.2 ইন্টু 22.4, কেটে যাচ্ছে 2 দিয়ে, সমান 44 গ্রাম। 44 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক ভর তাহলে কত হচ্ছে, সমান এইটা এত পরিমাণ গ্যাসের যে ভর হবে সেটা সমান 44 গ্রাম। তাহলে অতএব গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান 44 বাই 2 সমান 22, ঠিক আছে। এখানে অঙ্কটা দেখো বলছে যে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন হবে। তো প্রথমে আমরা সমীকরণটা লিখব। তো দেখো বলেছে লোহার উপর দিয়ে, লোহা মানে হচ্ছে এফি, এখানে লোহা প্লাস স্টিম অর্থাৎ হচ্ছে
H2O জল, দ্যাট ইকুয়াল টু বলেছে ফেরাসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তাহলে ফেরাসোফেরিক অক্সাইডটা আমরা একটু দেখে নিই, এটার সংকেতটা কেমন হবে। আমরা তার আগে দেখে নাও যে দেখো FeO এটা কিসের সংকেত। FeO এটা হচ্ছে ফেরাস অক্সাইড, এটা হলো আমাদের ফেরাস অক্সাইড। এখানে আয়রনের যে ভ্যালেন্সি আছে সেটা হচ্ছে 2, অর্থাৎ এখানে আয়রন রয়েছে +2 স্টেটে, অর্থাৎ দুটো ইলেকট্রন আয়রন ছেড়ে +2 স্টেটে গেছে, অর্থাৎ এর অক্সিডেশন নাম্বার হলো 2। এবং এখানে দেখো আমি লিখি Fe, তাহলে ফেরাস ফেরিক হলে কি হবে 3 হবে, অর্থাৎ Fe2O3, অর্থাৎ এখানে আয়রনের যে ভ্যালেন্সি আছে সেটা হচ্ছে 3 ফেরিক, Fe+3, আয়রনটা Fe+3 স্টেটে আছে, এই যে 3 আছে এখানে +3 স্টেটে আছে, তাহলে এখানে এর নাম হচ্ছে ফেরিক অক্সাইড। তো এই দুটো মিলে এমন কিছু কম্পাউন্ডও আছে যেখানে এই দুটো মিলে আছে, অর্থাৎ FeO আর Fe2O3 দুটোই আছে, অর্থাৎ যেখানে আয়রন +2 স্টেটেও আছে, আবার ওর মধ্যে আয়রন +3 স্টেটেও আছে। এটার নাম হচ্ছে ফেরিক, দুটোই আছে, তাই বলা হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। ফেরাসোফেরিক অক্সাইড বলা হচ্ছে। তাহলে সংকেতটা কি হবে FeO.Fe2O3। তো এইভাবে না লিখে আমরা জিস্ট করে লিখতে পারি। Fe দেখো কটা আছে এখানে অ্যাটম, দুটো একটা তিনটে, তাহলে Fe তিনটে, অক্সিজেন হলো 3 থেকে 4টে, অক্সিজেন 4টে, Fe3O4। তাহলে ফেরাসোফেরিক অক্সাইডের সংকেত কি দেওয়া হলো আমাদের শেষ পর্যন্ত Fe3O4, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো Fe3O4 ফেরাসোফেরিক অক্সাইড, প্লাস আছে কি তৈরি হয়েছে হাইড্রোজেন, তাহলে এখানে লিখবো হাইড্রোজেন H2। তো এটা আমরা গ্যাস এখানে লিখতে পারি, গ্যাসের সাইন দিয়ে দিলাম H2 এর পাশে। তো এবার তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ব্যালেন্স করতে হবে সমীকরণটাকে, দেখে নিই ব্যালেন্স আছে কি না। দেখতে পাচ্ছ এখানে আছে Fe কটা আছে, একটা আছে, বাঁ দিকে ডান দিকে আছে Fe তিনটে, তাহলে এটা ব্যালেন্স করা নেই। যদি ব্যালেন্স করতে চাই আমরা যে নর্মাল প্রসিডিওর বলেছি, যে প্রথমে দুটো মেথড আছে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, একটা ABCD মেথড। তো দেখে নিই ট্রায়াল এরর মেথডে হচ্ছে কিনা। তো Fe আছে তিনটে ডান দিকে, প্রথমে ধাতুর করতে হবে, অর্থাৎ Fe তিনটে ডান দিকে, বাঁ দিকে আছে একটা, তো এখানে 3 লিখে দিলাম, তাহলে 3 Fe হলো, তাহলে Fe সংখ্যা মিলে গেল। Feর পরে দেখতে হবে অধাতু, হাইড্রোজেন এবং অক্সিজেন ছাড়া অধাতু। তো এখানে আছে হাইড্রোজেন অক্সিজেন আছে, আর কোনো ধাতু নেই। তাহলে এরপরে আমরা দেখবো অক্সিজেন। তো দেখো অক্সিজেন এখানে কটা আছে, 4টে আছে, এখানে আছে একটা, এখানে 4 লিখে দিলে পরে 4 হয়ে যাচ্ছে, অক্সিজেন 4টে হয়ে গেল, আয়রনটা মিলেই আছে তিনটে। এবার দেখো হাইড্রোজেন দেখবো, হাইড্রোজেন বাঁ দিকে কটা, 4 2 8টা আছে, এখানে আছে দুটো, এখানে 4 লিখলে পরে 8টা হয়ে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে এটা ইজিলি ব্যালেন্স হয়ে গেল। তো এবার যেটা প্রশ্ন বলেছে দেখো যে বলেছে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করার জন্য কত গ্রাম লোহা প্রয়োজন হবে। তো দেখো এখানে যদি ওজন মতো আমরা হিসাব করি, এখানে দেখো 3Fe, তাহলে Fe এর যে তোমার মাস নাম্বার, তাহলে Fe এর যে মাস নাম্বার সেটা হচ্ছে 56। Fe এর মাস নাম্বার ধরো দেওয়া থাকবে, Fe হচ্ছে 56, তাহলে Fe এর 56 যদি হয় তাহলে দেখা যাচ্ছে 3 মোল F, দেখো 3 যদি আমরা মোলে হিসাব করি 3 মোল, বা আমি সিম্পল 3 × 56, ঠিক আছে। Fe 3 × 56 আর তৈরি করছে কমন 4 মোল, 4 মোল H2, তাহলে 3 × 56 গ্রাম Fe থেকে পাওয়া যায় 4
4 মোল H2 বোঝা গেল। তাহলে দিয়ে যদি লিখি আমরা যে 4 মোল H2 তৈরিতে লাগে 3 into 56 গ্রাম Fe লোহা। তাহলে 1 মোল H2 তৈরি করতে লাগবে 3 into 56/4 গ্রাম Fe। 8 মোল বলেছে, তাহলে 8 মোল H2 তৈরিতে লাগে 3 into 56/4 into 8, 4 দিয়ে 4 দুগুণে 8 এত গ্রাম Fe। দ্যাট ইকুয়াল টু হচ্ছে 3 দুগুণে 6, 6 6 36, 5 6 30 আর 3 33, 336 গ্রাম Fe লাগবে। 8 মোল যদি হাইড্রোজেন তৈরি করতে হয় তাহলে আমার লোহা লাগবে কত? 336 গ্রাম। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক বলছে যে এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পলিচুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। তাহলে আমরা প্রথমেই কি লিখবো? সমীকরণটা লিখব। তো দেখুন উৎপন্ন হচ্ছে তাহলে অ্যামোনিয়াম, এর জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পলিচুন, তাহলে বিক্রিয়া হচ্ছে কার কার মধ্যে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পলিচুনের। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সংকেত সেটা হচ্ছে NH4Cl। NH4 হচ্ছে অ্যামোনিয়াম মূলক, NH4 প্লাস অ্যামোনিয়াম মূলক। মূলক সম্বন্ধে নিশ্চয়ই কনসেপ্ট আছে তোমাদের, আমি দিয়েছি ভিডিওটা। NH4Cl অ্যামোনিয়াম মূলক আর Cl মাইনাস দুটো যুক্ত হচ্ছে NH4Cl তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো এটা সল্ট। এর সঙ্গে বিক্রিয়া করবে কি? এর সঙ্গে বিক্রিয়া করবে হচ্ছে পলিচুন। তো পলিচুনের যে সংকেত সেটা হচ্ছে CaOH2। CaOH2, এখানে OH টা হচ্ছে মূলক, হাইড্রক্সিল মূলক CaOH2। তো রাসায়নিক বিক্রিয়া করলে পরে বলেছে দেখো কি তৈরি হবে, কি পরিমাণ অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে অ্যামোনিয়া এখানে তৈরি হবেই, NH3 হচ্ছে অ্যামোনিয়া। তাহলে দেখো এখানে আর কি কি তোমার কম্পাউন্ড থাকবে। দেখো এই বিক্রিয়াটার মধ্যে এর ফলে এখান থেকে জল বেরিয়ে আসবে, নিশ্চয়ই জল আছে এর মধ্যে, ঠিক আছে, গোলা জল। তো এর মধ্যে জল আছে তাই এখান থেকে জলটা বেরিয়ে আসবে H2O, এবং জলটা বেরোনোর পর কি করে থাকছে দেখো এখান থেকে অ্যামোনিয়া তো তৈরি হয়ে গেছে, আর এখান থেকে জল বেরিয়ে গেছে, থাকছে ক্যালসিয়াম আর Cl এর প্লাস মাইনাস। তাহলে এরা একটা কম্পাউন্ড তৈরি করবে, তাহলে CaCl2 কেন হলো? ক্যালসিয়াম ক্লোরাইড নাম, তার কারণ হচ্ছে ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। ক্যালসিয়াম +1 অক্সিজেন স্টেটে থাকে আর ক্লোরিনটা ক্যালসিয়ামটা +2 থাকে আর ক্লোরিনটা -1 থাকে, প্লাস মাইনাস আয়ন যুক্ত হয়ে যায় CaCl2 তৈরি করে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের রাসায়নিক বিক্রিয়া। এরপরের কাজ হচ্ছে আমাদেরকে ব্যালেন্স করা। তো ব্যালেন্স করার জন্য আমরা প্রথমে যাকে দেখব সেটা হচ্ছে ক্যালসিয়ামকে। তো দেখতে পাচ্ছ বাঁ দিকে ক্যালসিয়াম রয়েছে একটা আর ডান দিকে রয়েছে ক্যালসিয়াম একটা, ওটা ব্যালেন্স হয়ে আছে। এরপরে আমরা দেখব ক্যালসিয়াম অক্সিজেন আর হাইড্রোজেন ছাড়া কোনো অধাতু আছে কিনা দেখব। দেখতে পাচ্ছ এখানে নাইট্রোজেন রয়েছে, তো নাইট্রোজেন এখন বাঁ দিকেও একটা রয়েছে, ডান দিকেও একটা রয়েছে। এরপরে দেখব ক্লোরিন দেখো এখানে কটা আছে? একটা, আর ডান দিয়ে ক্লোরিন কটা আছে? দুটো। তো যেই ডান দিয়ে ক্লোরিন দুটো হয়ে গেল, আমি এখানে ক্লোরিন আগে একটু বসিয়ে দেবো, তাহলে ক্লোরিন দুটো হয়ে যাবে। তো ক্লোরিনটা যেই দুটো হয়ে গেল সঙ্গে সঙ্গে নাইট্রোজেন চেঞ্জ হয়ে গেল, নাইট্রোজেন হয়ে গেল দুটো। তার জন্য তোমার কি করতে হবে? এখানে একটা 2 বসাতে হবে, তাহলে নাইট্রোজেনটাও দুটো হয়ে গেল। যেই নাইট্রোজেন দুটো হয়ে গেল, এরপরে আমার চেক করার পালা আছে কার? অক্সিজেনের। তো অক্সিজেন দেখো কটা আছে? এখানে দুটো অক্সিজেন আছে, আর এখানে অক্সিজেন কটা আছে? একটা। তার জন্য এখানে আমি একটা অক্সিজেন আগে 2 লিখে দেবো,
লিখলাম। তারপরে দেখো বাঁ দিকে তাহলে এবার হচ্ছে কার পালা? হাইড্রোজেনের পালা। তাহলে হাইড্রোজেন 4 দুগুণে কটা আছে? 8টা। এখানে 8টা হাইড্রোজেন আছে, এখানে আছে 2টো, 8 দিয়ে 10টা। আর এখানে কটা আছে? 3 দুগুণে 6 আর 2 4, 10টা। তাহলে মিলে গেল, সবগুলোই তাহলে মিলে গেল, আমার ব্যালেন্স করা হয়ে গেছে। এবার বলছে যে 89.6 লিটার অ্যামোনিয়া তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা দেখে নিই যে 89.6 লিটারের মধ্যে কত মোল অ্যামোনিয়া আছে। ঠিক আছে, তো দেখো এসটিপিতে 22.4 লিটার অ্যামোনিয়া NH3 সমান 1 মোল। ঠিক আছে, সিম্পল মোল সংখ্যা সমান লিখতে পারতাম 1 মোল অ্যামোনিয়া। তাহলে আমি ওই যদি করি এটাতে কেমন হবে? 1 লিটার NH3 দ্যাট ইকুয়াল টু 1/22.4 মোল NH3। আর এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া দ্যাট ইকুয়াল টু 89.6/22.4। কত হচ্ছে? এটা ভাগ করতে হবে, পয়েন্টগুলো উঠে যাচ্ছে, তো 4 দিয়ে ভাগ কাটাতে যাচ্ছে। এটা দেখো 4 9, 4 দিয়ে যাচ্ছে, সমান 4 মোল NH3, 4 মোল অ্যামোনিয়া। তাহলে 89.6 লিটার NH3 লিটার অ্যামোনিয়া মানে হচ্ছে 4 মোল অ্যামোনিয়া। তার মানে তোমাকে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে হবে। তো এর জন্য আমার 2 মোল, দিকটা থেকে কি পাই? দিকটা থেকে আমরা পাচ্ছি যে 2 মোল, 2 মোল NH3 তৈরি হয়, তৈরি করতে লাগে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে আমাদের কি বার করতে হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের যে আণবিক ভর সেটা আমাদের বার করতে হবে, বা মলিকিউলার মাসটা বার করতে হবে। তো এখানে আমরা বার করব NH4Cl এর মোলার মাস কত, বা তোমরা কি লিখবে? আণবিক ভর লিখতে পারো, গ্রাম আণবিক ভর লিখতে পারো। গ্রাম আণবিক ভর লিখলে গ্রাম লিখবে, আণবিক ভর শুধু লিখলে কোনো ওজন লিখতে পারবে না। তো মোলার মাস লিখলে পরে তুমি গ্রাম লিখতে পারবে কখটা। তাহলে নাইট্রোজেন কত আছে? নাইট্রোজেন 14 দেওয়া আছে, নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 × 4 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে এগুলো সব যোগ করলে পরে কত হচ্ছে? 14 আর 4 18, আর হচ্ছে এদিকে 35, ধরো 18 + 13 3 হাতে 1 2 3 4 5 53.5 গ্রাম। ঠিক আছে, 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 53.5 গ্রাম, তাই তো? অতএব 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড সমান 2 × 53.5 গ্রাম দ্যাট ইকুয়াল টু হচ্ছে 107 গ্রাম NH4Cl। ঠিক আছে, তাহলে দেখো 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে লাগে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড। সেটাই আমরা কেমনভাবে লিখতে পারি? আবার আমি এইখানটা লিখি, তাহলে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে লাগে 2 মোল অ্যামোনিয়া। তবে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 107 গ্রাম।
তাহলে আমরা লিখব 2 মোল NH3 তৈরি করতে লাগে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তাহলে 1 মোল NH3 তৈরি করতে লাগে 107/2 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আমাদের তৈরি করতে হবে কত মোল? আমরা দেখেছি এর মধ্যে 4 মোল আছে, তাহলে 4 মোল 4 মোল NH3 তৈরি করতে লাগে 107/2 × 4, 2 × 4, তাহলে হচ্ছে 214 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার 8। এই আতুলটার মানে হচ্ছে 4 মোল তৈরি করতে লাগছে 217 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড।